আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ তোমাদের দয়ায় ভালো আছি। আজকে আমাদের একদম শেষ টপিক, বেসিক হিসাব বিজ্ঞানের একদম শেষ টপিক। আজকে আমি দুইটা টপিক আলোচনা করব, একটা হচ্ছে উত্তোলন, অন্যটা হচ্ছে কি দায়, এবং সেই সাথে আলোচনা করব আর অতিরিক্ত দুটি টপিক, একটি হচ্ছে বাট্টা আর অন্যটি হচ্ছে কি অতিরিক্ত মূলধন। কি অতিরিক্ত মূলধন, ঠিক আছে। টোটাল 4টি টপিক নিয়ে আজকে হাজির হলাম। কিন্তু তোমাদের ফাইনালি একটা কথাই বলতে পারো, আজকের মূল টপিক ফোকাস থাকবে উত্তোলনের উপর, ঠিক আছে। আচ্ছা, উত্তোলন কাকে বলে? উত্তোলন বলতে তুমি কি বুঝো? উত্তোলন কেউ কেউ বুঝে ব্যবসাতে দেওয়া, আবার কেউ কেউ বুঝে নেওয়া। উত্তোলন বলতে কোনো কিছু নেওয়া, এটা বেশিরভাগই মনে করবে। হ্যাঁ, আমাদের ব্যবসার মধ্যে উত্তোলন কি? ব্যবসার মধ্যে উত্তোলন হচ্ছে কি মালিক কিংবা মালিক পক্ষ ব্যবসা হতে কোনো সুবিধা গ্রহণ করলে এটি হচ্ছে কি উত্তোলন। আমি আমার ভাষায় বলি সহজে তোমাদের বোঝার সুবিধার্থে, উত্তোলন হচ্ছে কি মালিক ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসা হতে কোনো কিছু নিয়ে গেলে তাকে কি বলে? উত্তোলন বলে। মালিক ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসা হতে কোনো কিছু নিয়ে গেলে তাকে কি বলে? উত্তোলন বলে। এটা একটা মালিকানা সত্ত্ব বা মূলধন হিসাব। এই হিসাবটি মালিকানা সত্ত্বকে হ্রাস করে। হিসাব সমীকরণে এটাকে ডি দ্বারা বা ড্রয়িং দ্বারা প্রকাশ করা হয়। ডি দ্বারা প্রকাশ করা হয়। ডি হচ্ছে কি ড্রয়িং। আমি কি বললাম? মালিক ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসা হতে কোনো কিছু নিয়ে গেলে তাকেই উত্তোলন বলে, ঠিক আছে। বুঝতে পেরেছো? এখন মালিক ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসা থেকে কি কি নিতে পারে? মালিক ব্যবসা হতে ব্যক্তিগত প্রয়োজনে নগদ টাকা নিতে পারে। কি নিতে পারে স্যার? নগদ টাকা নিতে পারে। মালিক ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসা থেকে পণ্য নিতে পারে। আবার মালিক ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসা হতে বিক্রয় মূল্যে পণ্য নিতে পারে। এখন বলতে পারো তাহলে স্যার বিক্রয় মূল্যে পণ্য নিতে পারে, ক্রয় মূল্যে পণ্য নিতে পারে, এটা মানে কি? ধরো তুমি একটা মার্কার কিনে আনছিল বিক্রয়ের উদ্দেশ্যে 20 টাকা দিয়ে, এটা বিক্রয় মূল্য হচ্ছে 25 টাকা। তো তুমি যখন কি করলা, ব্যক্তিগত প্রয়োজনে মালটা নিয়ে গেলে তুমি খাতায় লিখছো 20 টাকা, তাহলে কোন মূল্যে নিলা? ক্রয় মূল্যে নিলা। আর যদি এটা তুমি নিছো মার্কার, নেওয়ার পরে তুমি খাতার মধ্যে উঠাইছো 25 টাকা, বিক্রয় মূল্যটা উঠাইলা, তখন সেক্ষেত্রে তোমার কোন মূল্য হ্রাস পেলো? আর কোন মূল্য তুমি লিপিবদ্ধ করলা হিসাবের খাতায়? বিক্রয় মূল্য, ঠিক আছে। তারপর মালিক ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসা থেকে আর কি নিতে পারে? মালিক ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসা থেকে ব্যবসার ব্যাংক হিসাব থেকে টাকা নিতে পারে, ঠিক আছে। এছাড়াও মালিক কি করতে পারে? নিজের ব্যক্তিগত জীবন বীমা ব্যবসা থেকে পরিশোধ করতে পারে। মালিক ব্যক্তিগত আয়কর ব্যবসা থেকে পরিশোধ করতে পারে। সচরাচর আমাদের এগুলোই মালিক ব্যক্তিগত প্রয়োজনে নিয়ে থাকে, ঠিক আছে। তাহলে আমি তোমাকে আবার একদম ফাইনালি তোমাকে বলতেছি, উত্তোলন কি? উত্তোলন হচ্ছে কি মালিক ব্যক্তিগত কোনো সুবিধা ব্যবসা থেকে গ্রহণ করলে, ঠিক আছে। ব্যবসা থেকে কোনো সুবিধা মালিক গ্রহণ করলে এটা হচ্ছে কি কি এটা উত্তোলন। আর আমি আমার ভাষায় সংজ্ঞায়িত করলে এভাবে করব, মালিক ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসা হতে কোনো কিছু নিয়ে গেলে তাকে কি বলে? উত্তোলন বলে। উত্তোলন এটা একটা মূলধন বা মালিকানা সত্ত্ব হিসাব, এটা মালিকানা সত্ত্বকে হ্রাস করে। আর উত্তোলনের লেনদেন হিসাবের খাতায় লিপিবদ্ধ করার নিয়ম হচ্ছে কি, হ্যাঁ, উত্তোলন এটি মালিকানা সত্ত্বকে হ্রাস করে বিদায় উত্তোলন সর্বদাই ডেবিট দিকে বসে। উত্তোলন কোন দিকে বসে? ডেবিট দিকে বসে। যে কোনো কিছু উত্তোলন করুক ডেবিট দিকে বসবে। আর উত্তোলনের সাথে সম্পর্কিত অপর পক্ষগুলো কোন দিকে বসবে স্যার? ক্রেডিট দিকে বসবে, ঠিক আছে। আর হিসাব সমীকরণে উত্তোলনকে ডি দ্বারা প্রকাশ করাই, ঠিক আছে। ডি মানে ড্রয়িং। বুঝতে পেরেছো? তো এবার আসো আমরা দেখি সমতুল্য। তো দেখো আমি যা বলতেছিলাম, আমি কি লিখলাম এখন? উত্তোলনের লেনদেন হিসাবের খাতায় লিপিবদ্ধ করার নিয়ম। স্যার উত্তোলনের লেনদেন হিসাবের খাতায় লিপিবদ্ধ করার নিয়ম হচ্ছে কি উত্তোলন সর্বদাই ডেবিট দিকে বসবে। এক কথা কি উত্তোলন সর্বদাই ডেবিট দিকে বসবে। উত্তোলন কোন দিকে বসবে? সর্বদা ডেবিট দিকে বসবে। কারণ কি? এটি মালিকানা সত্ত্বকে হ্রাস করে। আর মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে তো ক্রেডিট দিকে বসে, তাই না? তাই উত্তোলন যেহেতু মালিকানা সত্ত্বকে হ্রাস করে, সেই জন্য উত্তোলন সর্বদা কোন দিকে বসবে? ডেবিট দিকে। তো দেখো উত্তোলন সর্বদা ডেবিট দিকে বসবে কারণ এটি মালিকানা সত্ত্বকে হ্রাস করে। এবং উত্তোলনের লেনদেনটি যে যে মাধ্যম দ্বারা সম্পাদিত হবে সে সকল পক্ষ বা পক্ষসমূহ কোন দিকে বসবে? ক্রেডিট দিকে বসবে, ঠিক আছে। এখন পক্ষ বা পক্ষসমূহ কেন? কারণ কিছু কিছু লেনদেনে মালিক একসাথে দুই ধরনের উত্তোলন করে, পণ্য করতে পারে, নগদ টাকাও করতে পারে, তখন ক্রেডিট দিয়ে বসবে কি দুইটি, কারণ একের অধিক হইলে তো আমরা গুলো ব্যবহার করি, তাই না? তো এবার দেখো আমি আবার পড়ি, উত্তোলনের লেনদেন হিসাবের খাতা লিপিবদ্ধ করার নিয়ম। উত্তোলন সর্বদা ডেবিট দিকে বসে কারণ এটি একটি মালিকানা সত্ত্ব, কারণ এটি মালিকানা সত্ত্বকে হ্রাস করে। এবং উত্তোলনের লেনদেনটি যে যে মাধ্যম দ্বারা সম্পাদিত হবে সে সকল পক্ষ বা
পক্ষসমূহ ক্রেডিট দিয়ে বসবে। উত্তোলনের লেনদেন যে যে মাধ্যমগুলো দ্বারা সম্পাদিত হতে পারে, মানে উত্তোলন মালিক ব্যবসাতে যা যা নিতে পারে, তো উত্তোলনের লেনদেন যে যে মাধ্যমগুলো দ্বারা সম্পাদিত হতে পারে, যদি ব্যবসা হতে নগদ টাকা উত্তোলন করা হয় তবে নগদান হিসাব ক্রেডিট। যদি ব্যবসা হতে নগদ টাকা উত্তোলন করা হয় তাহলে কি নগদান হিসাব ক্রেডিট। যদি ব্যবসা হতে পণ্য বা মাল উত্তোলন করা হয় তাহলে কি উত্তোলন ডেবিট, ক্রয় হিসাব হবে কি ক্রেডিট। উত্তোলন ডেবিট, ক্রয় হিসাব কি হবে ক্রেডিট হবে। আর যদি বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন করে, বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন করলে বিক্রয়টা হবে কি ক্রেডিট, ঠিক আছে। আর যদি ব্যবসায়ের ব্যাংক হিসাব থেকে মালিক ব্যক্তিগত প্রয়োজনে টাকা উত্তোলন করে তখন আমরা কি লিখবো ব্যাংক হিসাব ক্রেডিট। উত্তোলন ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এমন হয় না মালিক ব্যবসা থেকে টাকা না নিয়ে ব্যবসার ব্যাংক হিসাব থেকে টাকা নিয়ে গেছে, তখন আমরা কি লিখবো ব্যাংক হিসাব ক্রেডিট দিকে লিখবো। তবে এই নোটটা তোমার মনে রাখতে হবে, আয়কর এবং জীবন বীমা প্রদান এগুলো যদি ব্যবসা থেকে নিয়ে দেয় তখন এই দুইটি হবে কি নগদ উত্তোলনের সমতুল্য। ক্লিয়ার? আর কোন কোশ্চেন আছে? নাই। এবার চলো আমরা কিছু উদাহরণ দেখি। উত্তোলন। তো দেখো আমি এখানে 4টা উদাহরণ লিখলাম। প্রথম উদাহরণে লিখছি নগদ উত্তোলন, তার মানে কি মালিক ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসা থেকে নগদ টাকা নিয়ে গেল। দ্বিতীয় হচ্ছে ব্যবসা হতে পণ্য উত্তোলন, তাহলে মালিক ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসা থেকে পণ্য নিয়ে গেল। পরেরটা হচ্ছে কি মালিক বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন করলো। পরেরটা হচ্ছে কি ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন। তো এখানে 4টা লেনদেন, 4টা থেকে কি 4টে হচ্ছে কি আমাদের উত্তোলনের লেনদেন। তো দেখো আমরা এখন লিখবো কি নগদ উত্তোলন মানে কি মালিক ব্যবসা থেকে নগদ টাকা নিয়ে গেল। তো উত্তোলন যেহেতু মালিকানা সূত্রকে হ্রাস করে সেই জন্য উত্তোলন সর্বদা কোন দিকে বসে ডেবিট দিকে বসে। আর যেহেতু নগদ টাকা নিয়ে গেছে নগদ টাকা বসবে কি ক্রেডিট দিকে। দেখো যদি ব্যবসাতে নগদ টাকা উত্তোলন করে তাহলে নগদান হিসাব ক্রেডিট। তাহলে আমরা এখানে লিখবো কি উত্তোলন হিসাব ডেবিট আর কি নগদান হিসাব ক্রেডিট। ব্যবসা হতে পণ্য উত্তোলন, স্যার ব্যবসা থেকে পণ্য উত্তোলন করলে উত্তোলন ডেবিট আর কি ক্রয় হিসাব ক্রেডিট। উত্তোলন হিসাব ডেবিট আর কি ক্রয় হিসাব ক্রেডিট, তাই না? তারপর বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন, তাহলে উত্তোলন ডেবিট আর কি বিক্রয় হিসাব ক্রেডিট। কারণ দেখো যদি ব্যবসা হতে বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন করে তাহলে কি হবে বিক্রয় ক্রেডিট দিয়ে বসবে। তাহলে আমরা এখানে লিখবো কি উত্তোলন হিসাব ডেবিট আর কি বিক্রয় হিসাব ক্রেডিট। দেখো ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন, ধরো 5,000 টাকা, যেহেতু ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে 5,000 টাকা উত্তোলন করছে তাহলে এখানে কি করতে হবে উত্তোলন ডেবিট আর কি ব্যাংক হিসাব ক্রেডিট। আমরা এখানে লিখবো কি উত্তোলন ডেবিট আর কি ব্যাংক হিসাব ক্রেডিট। ক্লিয়ার? শেষ। তো এবার আমরা এগুলো মুছে আরেকটু বড় ধরনের লেনদেন আমরা দেখব, ঠিক আছে? আর মাত্র 4টা দেখবো, 4টা দেখলে আমাদের পরিপূর্ণ শেষ। তো দেখো আমি এখানে আরো 5টা উদাহরণ দিলাম, 6টা উদাহরণ দিলাম, আগে দিয়েছিলাম 4টা। প্রথম 5 নম্বরে কি বলছে ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসায় হতে নগদ 2,000 টাকা এবং 5,000 টাকার পণ্য উত্তোলন। স্যার উত্তোলন সর্বদা কোন দিকে যেন বসে ডেবিট দিকে বসে। তাহলে আমরা এখানে লিখবো স্যার উত্তোলন হিসাব ডেবিট, ঠিক আছে? আর কোন কোন মাধ্যম দ্বারা উত্তোলন লেনদেন সম্পাদিত হয়েছে ক্রয় এবং কি নগদান দ্বারা, নগদ দিয়ে। তাহলে আমরা লিখবো কি নগদান হিসাব ক্রেডিট আর কি ক্রয় হিসাব ক্রেডিট। দেখো আমরা যখন পণ্যটা ক্রয় করছিলাম তখন ক্রয় একটা খরচ ছিল, ক্রয়টা কি খরচ হয়েছিল, তখন আমরা জাবেদা লিখছিলাম কি ক্রয় ডেবিট নগদান ক্রেডিট। তো এখন যেহেতু এখন ব্যবসা থেকে কি করছে পণ্যটা চলে যাচ্ছে সেই জন্য ক্রয়টা তখন ছিল ডেবিট, এখন ক্রয় হয়ে ক্রেডিট হয়ে বের হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো? তো এবার দেখো ছেলের স্কুলের বেতন ব্যবসায় হতে দেওয়া হলো ধরো 2,000, তাহলে আমরা এখন কি লিখবো ছেলের স্কুলের বেতন দিচ্ছে। তাহলে কি তো ছেলের স্কুলের বেতন দেওয়া মানে কি ব্যবসা থেকে নগদ টাকা নিয়ে যাওয়া নাকি? এটা হচ্ছে কি স্যার উত্তোলন হিসাব ডেবিট আর কি নগদান হিসাব ক্রেডিট, ঠিক আছে? দেখো মালিক ভাড়া পরিশোধ করেন কত 10,000 টাকা, যার অর্ধেক ব্যক্তিগত বাড়ি ভাড়া, ঠিক আছে? তার মানে কি এখানে কি করছে 10,000 টাকা ভাড়া দিছে, এর মধ্যে অর্ধেক হচ্ছে কি মালিকের নিজ প্রয়োজনে আর অর্ধেক হচ্ছে কি ব্যবসার যেটা এটা খরচ হিসাবে দেখানো হবে, আর যেটা নিজ প্রয়োজনে এটা হচ্ছে কি হিসাবে দেখাবো
এটা উত্তোলন হিসাবে দেখাবো। তাহলে আমরা এখানে লিখবো কি উত্তোলন ডেবিট, উত্তোলন কি ডেবিট, ভাড়া খরচ ডেবিট আর নগদান ক্রেডিট। দেখো এই উত্তোলন নিচে করছে 5,000 আর অফিসের ভাড়া দিচ্ছে 5,000 আর নগদ কত মোট 10,000 টাকায় ব্যবসা থেকে কমছে। ক্লিয়ার? তারপর বলছে কি জীবন বীমা প্রদান। জীবন বীমা কি একটা উত্তোলন না? এটা নগদ উত্তোলনের সমতুল্য আমি বলে দিচ্ছিলাম। তাহলে আমরা এখানে কি লিখবো উত্তোলন হিসাব ডেবিট আর কি নগদান হিসাব ক্রেডিট। ঠিক আছে। আয়কর প্রদান স্যার, আয়কর প্রদান, আয়করটা কি? এটাও কিসের সমতুল্য? আয়করও নগদ উত্তোলনের সমতুল্য। সেজন্য আমরা এটা লিখবো কি উত্তোলন হিসাব ডেবিট আয়কর ক্রেডিট। তারপর দেখো বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন। বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন করলে উত্তোলন কি ডেবিট আর কি বিক্রয় হিসাব ক্রেডিট। এই ছিল আমাদের কি, এই ছিল আমাদের উত্তোলন। ঠিক আছে। আচ্ছা, তো উত্তোলনের সাথে বিপরীতমুখী সম্পর্ক যেটা, এটা হচ্ছে মূলধন, তাই না? এবার দেখো প্রারম্ভিক মূলধন আর অতিরিক্ত মূলধনটা কি। আমি তোমাদেরকে প্রথম ক্লাসে বলছিলাম মূলধনটা কি। মূলধন হচ্ছে কি মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব মালিকের অধিকার, অর্থাৎ ব্যবসায়ের মোট সম্পত্তির উপর তৃতীয় পক্ষের দাবি বাদ দেওয়ার পর অবশিষ্ট অংশটাই হচ্ছে কি মূলধন। এই মূলধন আমাদের হয়ে থাকে অনেক ধরনের। ঠিক আছে। আর আমরা সচরাচর যেগুলো দেখতে পাই, আমরা যে আমাদের হিসাবের খাতায় যে মূলধনটা সবচেয়ে বেশি আমাদেরকে প্রভাবিত করে, একটা হচ্ছে প্রারম্ভিক মূলধন, একটা সমাপনী মূলধন। ঠিক আছে। প্রারম্ভিক মূলধন হচ্ছে কি বছরের শুরুর মূলধনটা, সমাপনী মূলধনটা হচ্ছে কি বছরের শেষের মূলধনটা, মানে হিসাবকালের শেষের মূলধনটা। এছাড়াও আমাদের আছে কি একটা চলতি মূলধন। চলতি মূলধন কোনটা? একটা ব্যবসা পরিচালনা কার্যক্রম, একটা ব্যবসা পরিচালনা কার্যক্রম সচল রাখতে যে মূলধনটার প্রয়োজন, এটি হচ্ছে কি আমাদের কি, এটা হচ্ছে চলতি মূলধন। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি এটা স্কিপ করি, স্কিপ করে আমি চলে যাই অতিরিক্ত মূলধনে। অতিরিক্ত মূলধনটা কি আমাদের টপিকে এটা থাকতে বুঝতে হবে। অতিরিক্ত মূলধনটা কি? ব্যবসায় চলাকালীন সময়ে মালিক ব্যক্তিগত কোনো কিছু ব্যবসায়তে নিয়ে আসলে এটাকে কি বলে স্যার? অতিরিক্ত মূলধন বলে। কি বলে স্যার? অতিরিক্ত মূলধন বলে। অর্থাৎ একটা ব্যবসা চলাকালীন সময়ে মালিক যদি কোনো কিছুর অভাব উপলব্ধি করে, যদি কোনো কিছু প্রয়োজন হয়, আর ওইটা যদি মালিক ব্যক্তিগত তহবিল বা ব্যক্তিগত কোনো কিছু ব্যবসাতে নিয়ে আসে, এটা হবে কি স্যার? অতিরিক্ত মূলধন। আর অতিরিক্ত মূলধন বলতে আমরা আমরা যখন হিসাবের খাতা এটা লিপিবদ্ধ করব, তখন কিভাবে করব? মালিক যে জিনিসটা আনবে অতিরিক্ত মূলধন হিসেবে, ওই সম্পদটা বসবে ডেবিট দিকে এবং নিচে লিখে দিব, আর ক্রেডিট দিয়ে বসবে কি অতিরিক্ত মূলধন। অতিরিক্ত কথাটা লেখার দরকার নাই, শুধু মূলধন লিখলেও হবে। বুঝতে পেরেছো? তো এটার জন্য আমি উদাহরণ দিচ্ছি না, আমি তোমাদেরকে পাশে একটা চার্ট বা এখন একটা চার্ট দিব, তোমরা একটু দেখে নিও। ঠিক আছে। উদাহরণটা তোমরা নিজেরা করে নিও। আচ্ছা, তারপরে আবার আসো আমাদের আরেকটা পার্ট হচ্ছে কি বাট্টা বা ডিসকাউন্ট। এটাও যদি বেসিকে না বলি তোমরা বুঝবা না। হ্যাঁ, বাট্টা বা ডিসকাউন্ট। বাট্টা বা ডিসকাউন্ট কি? বাট্টা মূলত হচ্ছে কি ছাড়। এটা কি একটা ছাড়। এই বাট্টা মূলত দুই প্রকার, একটা হচ্ছে কারবারি বাট্টা, আরেকটা হচ্ছে কি নগদ বাট্টা। তো দেখো কারবারি বাট্টা কি? কারবারি বাট্টা কাকে বলে? কারবারি বাট্টাকে আমরা অনেক সময় বলে থাকি ব্যবসায়িক বাট্টা। ঠিক আছে। কারবারি বাট্টা হচ্ছে কি পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়ের সময় যে ছাড় দেওয়া হয় বা পাওয়া যায়। ধরো একটা পণ্যের মূল্য, লিখিত মূল্য 100 টাকা। ঠিক আছে, 100 টাকা। তো আমি কি করলাম, আমার ক্রেতাকে এটার উপর 10% ছাড় দিব। ওই যে 10% যে ছাড়টা দিচ্ছে, এটাই কি কারবারি বাট্টা। ওই যে পণ্য কেনার সময় এটাকে আমাদের হিসাবের খাতে লিপিবদ্ধ হবে? হবে না। যেমন তুমি এই বিষয়টা এভাবে চিন্তা করতে পারো। ধরো আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিই। 10% বাট্টায় 10,000 টাকার মাল ক্রয়, আবার এটা বিক্রয়ের সময় হতে পারে, তাই না? ধরো 10% কারবারি বাট্টায় 10,000 টাকার মাল বিক্রয়। ঠিক আছে। দেখো প্রথমটা লিখছি 10% বাট্টায় বা 10% ব্যবসায়িক বাট্টায় বা 10% কারবারি বাট্টায় কত 10,000 টাকার মাল ক্রয়। তার মানে কি এই 10,000 টাকার মাল ক্রয়ের উপর আমি 10% ছাড় পেয়েছি। এটার ক্ষেত্রে আমি যাবো কি লিখবো ক্রয় হিসাব ডেবিট আর কি নগদান হিসাব ক্রেডিট। তো দেখো টাকার পরিমাণ কত স্যার?
টাকার পরিমাণ কত হবে ৯,০০০ টাকা, কারণ আমরা এই ১০,০০০ টাকার উপর 10% ডিসকাউন্ট পেয়েছি। আর এটা 10% কারবারি বাট্টায় ১০,০০০ টাকার মাল বিক্রয়। এই কথাটার মানে কি, আমরা যে মালটা বিক্রি করছি তার লিখিত মূল্য কত ১০,০০০ টাকা, এর উপর আমরা আমাদের কাস্টমারকে কত পার্সেন্ট ছাড় দিয়েছি 10%। তাহলে আমরা এটা লিখবো কি নগদান হিসাব ডেবিট আর কি বিক্রয় হিসাব ক্রেডিট। তো দেখো তো এখানে যে বাট্টাটা, এই বাট্টাকে আমি হিসাবের খাতায় লিখছি, লিখি নাই, কিন্তু এটা মুখে মুখে বাদ দিয়ে দিচ্ছি। ঠিক, আবার আসো নগদ বাট্টা। নগদ বাট্টা কি? নগদ টাকা আদায়ের জন্য দেনাদার বা পাওনাদারকে যে ছাড় দেওয়া হয় বা পাওয়া যায় তাকে বলা হয় কি, তাকে কি বলা হয়? তাকে বলা হয় কি নগদ বাট্টা। এই নগদ বাট্টা আবার দুই ধরনের, একটা প্রাপ্ত বাট্টা, একটা প্রদত্ত বাট্টা। প্রাপ্ত বাট্টাটা হচ্ছে কি ব্যবসার জন্য আয়, আর প্রদত্ত বাট্টাটা হচ্ছে কি ব্যবসার জন্য খরচ। যেমন ধরো ইফাত, একটা ছেলে ইফাত আমার কাছ থেকে ১০,০০০ টাকা পাই, তাহলে আমার জন্য ইফাত কি পাওনাদার। সে বলতেছে ভাই আর টাকা ঘুরেন না, আমার টাকাটা দিয়ে দেন। তো সে বলতেছে ভাই আপনি আমাকে ১০,০০০ টাকার পরিবর্তে ৯,৮০০ টাকা দেন। তো দেখো তো আমার এখানে আমি ২০০ টাকা ছাড় পাইলাম না। এটা হচ্ছে কি প্রাপ্ত বাট্টা। সে যখন আমাকে বাট্টা দিবে তখন আমি তাকে টাকাটা পরিশোধ করতেছি, তাহলে আমি কত টাকা ছাড় পাইছি ২০০ টাকা। এই বাট্টা আবার হিসাবের খাতায় দেখাতে হয়। তাহলে আমি তোমাদেরকে দেখাই, এর আগে আমি আবার সংজ্ঞাটা বলে নেই। বাট্টা দুই প্রকার, বাট্টা অর্থ ছাড়। এই বাট্টা দুই প্রকার, একটা কারবারি বাট্টা, একটা ব্যবসায়িক বাট্টা। কারবারি বাট্টা হচ্ছে কি পণ্যদ্রব্য বা সেবা সামগ্রী ক্রয় বিক্রয়ের সময় যে যে ছাড় পাওয়া যায় বা দেওয়া হয়, অর্থাৎ লিখিত মূল্যের থেকে যে অর্থটা কম রাখা হয়, এটা হচ্ছে কি বাট্টা, কারবারি বাট্টা। আর নগদ বাট্টা হচ্ছে কি তোমার নগদ টাকা আদায়ের জন্য বা পরিশোধের জন্য যে ছাড় দেওয়া হয় বা পাওয়া যায় তাকে কি বলা হয় নগদ বাট্টা। এই বাট্টাটা অবশ্যই হিসাবের খাতায় লিখতে হয়। প্রাপ্ত বাট্টা হচ্ছে ব্যবসার জন্য আয়, আর প্রদত্ত বাট্টা হচ্ছে কি ব্যবসার জন্য ব্যয়। তাহলে আমি ছোট্ট একটা উদাহরণ দিই, তাহলে তোমাদের বাট্টাও শেষ হয়ে যাবে। তো দেখো এই বাট্টাটা, দেখো এই বাট্টাটার দিকে একটু খেয়াল করবা, উদাহরণটা খেয়াল করবা। এখন আমি তোমাদের সামনে দায় নিয়ে আলোচনা করব। দায় বলতে কি বুঝো? দায় হচ্ছে কি কারো কাছে দায়বদ্ধ থাকে না, তুমি এটা বুঝো। হ্যাঁ, আসলে বিষয়টা এমনই, কারো কাছে দায়বদ্ধ বা ঋণী হয়ে থাকে, এটা হচ্ছে কি দায়। আচ্ছা, আমাদের ব্যবসার মধ্যে দায় কি? ব্যবসার মধ্যে হচ্ছে কি দায় বলতে আমরা এটা বুঝি, ব্যবসার যে মোট সম্পদ আছে এই মোট সম্পদের উপর তৃতীয় পক্ষের, মানে তুমি আমি আমরা যারা পার্টনার মিলে ব্যবসাটা দিচ্ছি, তুমি একা দিচ্ছ বা আমি একা দিচ্ছি, কিংবা আমরা কয়েকজন মিলে দিচ্ছি, আমরা কয়েকজন পার্টনার মিলে ব্যবসাটা দিচ্ছি, ওই ব্যবসাটার মধ্যে তৃতীয় পক্ষের মানে বাইরের পক্ষের, বাইরের কোনো ব্যক্তির যে দাবিটা থাকে এটা হচ্ছে কি দায়। অর্থাৎ ব্যবসার মোট সম্পত্তির উপর তৃতীয় পক্ষের দাবি বাদ দেওয়ার পর অবশিষ্ট অংশটা হচ্ছে কি স্যার দায়। ঠিক আছে, মনে রাখতে হবে একটা ব্যবসার মধ্যে কিন্তু দুই ধরনের দায় থাকে। কয় ধরনের? একটা দুই ধরনের, একটা হচ্ছে বাহ্যিক দায় আর একটা আন্তর্দায়। বাহ্যিক দায়টা তৃতীয় পক্ষের দায়, আর আন্তর্দায়টা হচ্ছে কি মালিক পক্ষের দায়। ঠিক আছে, আচ্ছা আমি ওইদিকে না যাই, আমরা যখন হিসাব সমীকরণে যাব তখন এটা আলোচনা করব। তাহলে আমরা দায় বলতে কি বুঝলাম? ব্যবসার মোট সম্পত্তির উপর তৃতীয় পক্ষের যে দাবিটা এটা হচ্ছে কি দায়। আর এই দায় সবসময়, দায় বৃদ্ধি পেলেই ক্রেডিট দিয়ে বসে। কোন দিকে বসে? ক্রেডিট দিকে বসে। ঠিক আছে, দায় বৃদ্ধি পেলে কোন দিকে বসে? ক্রেডিট দিকে বসে। আর এই দায়কে আমরা এল দ্বারা প্রকাশ করি, হিসাব সমীকরণে এল দ্বারা প্রকাশ করি। এল হচ্ছে কি লাইবিলিটিস। ক্লিয়ার? হ্যাঁ, এই দায় মেয়াদের ভিত্তিতে দায় কত প্রকার? দুই প্রকার। কত প্রকার? দুই প্রকার। একটা চলতি দায়, একটা দীর্ঘমেয়াদী দায়। স্যার চলতি দায় কোনগুলো বা কাকে বলে? আচ্ছা, চলতি দায় কোনগুলো জানার আগে আমরা আগে জেনে নেই চলতি দায় কি। যে দায়ের আয়ুষ্কাল 1 বছরের কম। আমি কিন্তু সবগুলো আয়ুষ্কালের উপর বেস করে করতেছি যেন তুমি সহজে বুঝো। অর্থাৎ যে দায় একটা নির্দিষ্ট হিসাবকালের মধ্যে কি পরিশোধ করতে হয়, এটা হচ্ছে কি স্যার চলতি দায়। যেমন পাওনাদার, সকল প্রকার পদেয় হিসাব, তারপরে কি অগ্রিম সকল আয়, বকেয়া সকল খরচ। তাহলে আমি কি বললাম? পাওনাদার সকল প্রকার পদেয় হিসাব, ব্যাংক জমা তৃপ্তি, বকেয়া সকল খরচ, অগ্রিম সকল আয়, স্বল্পমেয়াদী ঋণ ইত্যাদি। এগুলোই হচ্ছে কি আমাদের কি চলতি দায়। এবার আসো দীর্ঘমেয়াদী দায়। দীর্ঘমেয়াদী দায় ওই যে আবার একই সংজ্ঞা আমি তোমাকে দিব, যে দায় মেয়াদকাল 1 বছরের অধিক। একটা আর্থিক বছরে যে দেয় পরিশোধ না করে একাধিক হিসাবকালে তার লেস থেকে যায়, এটা হচ্ছে কি দীর্ঘমেয়াদী দায়।
ক্লিয়ার?